আপনি এরপরে আপনার বইতে বলেছেন যে আসলে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের গুরুত্ব, কারণ একটা টিম হিসেবে একসাথে যখন আমরা অ্যাক্ট করি, ওই যে স্টর্মিং হয়, তার মানে আসলে কিছু কনফ্লিক্ট তৈরি হচ্ছে সারফেস লেভেলে, গ্রাউন্ড নাও আসতে পারে, বাট অন গ্রাউন্ডে আছে, সবই যে সারফেসে আসবে নট নেসেসারিলি। সে তার মানে সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করাটা অ্যাকচুয়ালি একজন টিম লিডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি আপনার বইতে 9টা স্টেপ বলেছেন কনফ্লিক্ট ম্যানেজমেন্টের জন্য, যেটা আমরা অনেকেই অনেক ক্ষেত্রে যখন আমরা বস হয়ে যাই, আপনি বলছিলেন বস যখন হয়ে যাই আমাদের একটা, বা ম্যানেজার হই, আমাদের একটা বড় রোল হলো টিমের ইন বিটুইন কনফ্লিক্টগুলোকে আসলে নালিফাই করা বা ম্যানেজ করা বা মিটিগেট করা এবং হারমোনাইজ করা। যদি একটু বলতেন যে আপনার বইতে এই 9টা স্টেপ কীভাবে ডিফাইন করেছেন টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ টিম অ্যান্ড হাউ টু মিটিগেট দি কনফ্লিক্ট। ওয়েল, আমরা বলেছি যে কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল। আপনি কনফ্লিক্টকে বাদ দিতে পারবেন না। মানে মানুষ বাই নেচার ফেরেস্তার মতো না যে সে খুবই কমপ্লায়েন্ট এবং টু দি পয়েন্ট কাজ করবে, এরকম না। যে কোনো জায়গাতেই আপনি যাদেরকে আপনি নেন এক ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করবে, এবং কনফ্লিক্ট অ্যাট এ হেলদি লেভেল ইজ ডিজায়ার্ড। কারণ কনফ্লিক্ট না আসলে আপনি ভালো ডিসিশন নিতে পারবেন না। কনফ্লিক্ট আসতে হবে, সিনারিও চেঞ্জ হবে, ইনিশিয়েটিভ চেঞ্জ হবে, টার্গেট চেঞ্জ হবে, নতুন ধরনের অ্যাসাইনমেন্টে যাবেন, এটা কনফ্লিক্ট আসবে। কিন্তু আপনাকে জানতে হবে পজিটিভলি কনফ্লিক্ট মিটিগেট করার রাস্তা, কনফ্লিক্টটাকে ইন্টারপার্সোনাল না করে কনফ্লিক্টটাকে ফাংশনাল করা, ফোকাসড করা কাজের উপরে, ইস্যু বেসড কনফ্লিক্ট, নট ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। তো সেখানে আমরা যদি স্টেপগুলো নিয়ে বলি, তাহলে যে আমাদেরকে প্রথমে একটা কমিটমেন্ট করা লাগবে যে ভাইয়া কনফ্লিক্ট আসবে, আমরা সেটা হাইড করব না, এবং আমরা জানবো কিভাবে কনফ্লিক্টটাকে রিজলভ করতে হয়, এবং আমরা কমিটেড থাকবো কনফ্লিক্টটাকে রিজলভ করার জন্য। উইল নট হাইড, অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে কনফ্লিক্টগুলোকে মিটিগেটেড করে তার বেনিফিটগুলো আমরা বের করে আনার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা সারফেস আউট করবো। সেকেন্ড হলো যে উই শুড বি প্রফেশনাল, এবং আমাদের ইমোশনকে চেকে রাখতে হবে। যে কোনো প্রবলেমের সাথেই, প্রবলেম কিন্তু স্টিকার আকারে আসে না যে প্রবলেম নাম্বার এত। প্রবলেমের সাথে কজ অ্যান্ড এফেক্ট আছে, প্রবলেমের সাথে ইমোশন আছে, কনফ্লিক্টিং পার্টিকুলার। প্রবলেমের সাথে থার্ড যে কম্পোনেন্ট, সেটা হলো অন্যদের ওপিনিয়ন। আপনি আমাকে ছুটি দেন না, ইয়েস, আপনি আমাকে ছুটি দেন না, বিং দ্য লাইন ম্যানেজার আই এম ভেরি এগ্রিভড। আমি সেটা এইচআরে নিয়ে গেলাম, আমি বসে অনেক ধরনের কথাবার্তা বললাম, সেটা শুনে আপনি গেলেন ক্ষেপে। আমার মা অসুস্থ, আপনি সেলসের প্রেশারে আমাকে ছুটি দিতে পারতেছেন না। আই হ্যাভ দি রাইট, আমার এই ধরনের কাজে আমি যে এখানে অনেক চিল্লাচিল্লি করলাম, বা এইচআরে যে আমি বলার চেষ্টা করলাম অনেক মনের দুঃখ কষ্ট মিশিয়ে, এগুলো হলো ইমোশনাল ম্যানিফেস্টেশন। আপনি এটা শুনে খেপে গেলেন যে কেন আমার কাছে না এসে এইচআরে গেল, কি করে আমি দেখবো, এই সেই, এটা আপনার ইমোশনাল ম্যানিফেস্টেশন। হ্যাঁ, পার্সোনালাইজেশনে চলে গেলেন। এইটা দেখে মিস্টার এক্স এসে আপনারে বললো, স্যার ও তো বেয়াদব, এ সবসময় মানুষের পিছনে লেগে আছে, কি দরকার ওর এইচআরের কাছে যাওয়ার, আপনার কাছে আসলে জিনিসটা সলভ হয়ে যায়। দেখেন, ঘোড়া ডিঙে ঘাস খাওয়ায় অবস্থা, দিজ আর ওপিনিয়ন্স, এবং এগুলো কিন্তু কনফ্লিক্টকে ফার্দার কমপ্লিকেটেড করে। সো আমরা যেটা বললাম, প্রফেশনালি ডিল করতে হবে, সেকেন্ড পয়েন্ট, এবং আমাদের ইমোশনকে আমাদের চেকে রাখতে হবে। সমস্যাটা খুব সুন্দরভাবে বর্ণনা করা লাগবে, থার্ড স্টেপ। সেখানে কজ অ্যান্ড এফেক্ট কি, ইমোশনগুলো কি, এবং ওই যে আমরা ওপিনিয়নগুলো পাচ্ছি সেগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা লাগবে। প্রবলেমটাকে ডেসক্রাইব করতে পারলেই হাফ দি প্রবলেম ইজ সলভ, যদি আপনি ওই কম্পোনেন্টগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করে অ্যাড্রেস করতে পারেন। এরপরে আপনাকে প্রত্যেকের পার্সপেক্টিভ বুঝতে হবে যে এই যে ও ইমোশন দেখাইলো, কেন দেখাইলো, ওর এই ওপিনিয়নটার কারণটা কি, কজ অ্যান্ড এফেক্ট, এটা কিভাবে আমরা সলভ করব, তাদের প্রত্যেকের দৃষ্টিকোণটা আপনাকে বুঝতে হবে। এরপরে আপনি আসবেন যে অ্যাকচুয়াল সমস্যাটা মানে সলিউশনের জন্য আপনি এফোর্ট দিবেন। এখানে ব্যক্তিগত বিষয়গুলো আপনি অমিট করবেন, লাইক ইমোশন অ্যান্ড ওপিনিয়ন। সেখানে আপনি ফোকাস যেটা করবেন সেটা হলো আপনার কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। এরপর যে পয়েন্ট 6 নাম্বার, যে আপনাকে এখন বিকল্প সলিউশনগুলো বের করতে হবে, আপনাকে অল্টারনেট জেনারেট করা লাগবে। হ্যাঁ, এবং সেইটা দিয়ে বিকল্প আপনি যে প্ল্যান জেনারেট করলেন সেটার অ্যাকশন প্ল্যান কি সেটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, সেইখানে কস্ট, বাজেট এগুলো দেখে আমরা যেটা করব, আমরা বেস্ট অল্টারনেটটা নিব, সময়, এফোর্ট এবং খরচ। তারপর যেটা করব, আমরা বাস্তবায়ন করব, দ্বন্দ্বটাকে রিজলভ করব, আমাদের কাজটাকে আমরা করব,
কিন্তু বারবার এটাকে এক ধরনের ইভ্যালুয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া লাগবে, ফলো আপ ফিডব্যাকের মধ্য দিয়ে নেওয়া লাগবে। আর আমরা এই ধরনের প্রসেসের জন্য একটা কনফ্লিক্টকে মিটিগেটেড করে আমরা ভাবি যে এটি সলভ, এটা নিয়ে ফলো আপ করা হবে, এটা নিয়ে বসতে হবে যে এটা নিয়ে ফার্দার আরও কোনো ক্লারিফিকেশনের বিষয় আছে কি। থ্যাংক ইউ।